বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের জগতে একটি অত্যন্ত জনপ্রিয় নাম মাকসুদ, মাকসুদুল হক ম্যাক নামেও তিনি পরিচিত এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি কোনো কোনো সময় বিতর্কিতও হয়েছেন। আপনি কিন্তু সেরকম একটা ঝুঁকি নিয়েছেন, আপনি একটা রবীন্দ্রসঙ্গীত না চাহিলে যারে পাওয়া যায় এই গানটি ওগো ভালোবাসা অ্যালবামে আপনি গেয়েছেন এবং আপনি আপনার একটা নিজস্ব স্টাইলে গেয়েছেন এবং যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই গানটাকে এইভাবে করার পেছনে আপনি আত্মপক্ষ কিভাবে সমর্থন করেন? এটা নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছে যে রবীন্দ্রসঙ্গীতকে এইভাবে গাওয়া, এইভাবে আধুনিকীকরণ করা, এটার পিছনে আপনি কিভাবে যৌক্তিকতা দেখেন? না, প্রথম কথা আসান একটা ভুল আছে এখানে। ভুলটা হলো যে আমি কখনোই বলিনি যে আমি এটি রবীন্দ্রসঙ্গীত করছি। আমি রবীন্দ্রনাথের গানটাকেই আমি বলেছি রবীন্দ্রনাথ 2010। এটা অ্যাজ এ ক্রিয়েটিভ আর্টিস্ট আমার তো স্বপ্ন দেখার অধিকার আছে। আমার স্বপ্নটা ছিল যে 2010 সনে হয়তোবা আমরা রবীন্দ্রসঙ্গীত এই ফরম্যাটে শুনব এবং the format I chose was jazz rock fusion. জ্যাজের ধারাটা ইজ অলমোস্ট 300 বছর পুরনো। আমাকে যদি কেউ বলতো তুমি খুব একটা পুরনো ফরম্যাটে কাজ করছো, আমি সেটা মেনে নিতাম। আমাকে যদি বলতো ইউ বিন ডাই হার্ড ট্রেডিশনালিস্ট, আমি মেনে নিতাম। রক ইজ অ্যান অফশুট অফ জ্যাজ অ্যান্ড ফিউশন ইজ বেসিক্যালি ফিউজিং অল এলিমেন্টস টুগেদার। এখানে সমস্যাটা দেখা দেয় যে আমি রবীন্দ্রনাথ 2010 বলে একটি গান পরিবেশন করবো এবং সেটা না চাহিলে যারা পাওয়া যায়, এবং এটা আমার একটা পাবলিক রেকর্ড, আমার একটা স্বপ্ন যে রবীন্দ্রসঙ্গীতকে কীভাবে চেঞ্জ করতো। বেসিক্যালি গানের কথা বা সুর আমি চেঞ্জ করিনি। যেটা আমি করেছি যে আমরা যেইভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে অভ্যস্ত সেটা হলো একটি তবলা, একটি হারমোনিয়াম, খুব বেশি হলে একটি এসরাজ, পিছনে একটা বাঁশি থাকতে পারে এবং প্রেজেন্টেশনটা হবে একেবারেই পুয়ার, ভেরি বোরিং, ডাল, এবং কিছু লোক খুব সিরিয়াস একটা কনস্টিপেটেড চেহারা নিয়ে আমাদের সামনে একটি উপস্থাপন করবে। So I pretty much stood against that. I said, there must be life in রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের নিঃসন্দেহে জীবন ছিল। এত বড় 1913 যদি নোবেল প্রাইজ পেয়ে থাকেন ফর লিটারেচার, সেই সময় যে মানুষটি তার আন্তর্জাতিকতা ছিল, তার আমি রবীন্দ্রনাথ বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে অত গবেষণা করিনি, বাট একটা ইউ হ্যাভ আ ফিলিং, ইউ এক্স্যাক্টলি নো। তো রবীন্দ্রনাথকে যেই প্রেজেন্টেশনে, যে ফরম্যাটে এবং একটি মহল, অতি চিহ্নিত এবং পরিচিত একটি মহল যেভাবে প্রেজেন্ট করছে বাংলাদেশে বা পশ্চিমবাংলায়, আই রিয়েলি থট দ্যাট দিস হ্যাজ টু চেঞ্জ। এবং আমি চেয়েছি দুটো জিনিস: এ টু সে দ্যাটস ইট, আমরা নিচ্ছি না, আমরা আমাদের মতো করে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ ইজ নট এ প্রপার্টি অফ বেঙ্গল অর বাংলাদেশ, ইজ এ প্রপার্টি অফ দ্য ওয়ার্ল্ড। এটা টেলিভিশনে কিন্তু ইট ওয়াজ এয়ার্ড, এবং টেলিভিশনে ইট ওয়াজ রেকর্ডেড, এবং 3-4টা কাট নিয়ে তারা রেকর্ড করেছে, তারপরে ইট ওয়াজ পুট অন দ্য টেলিভিশনে যাওয়ার পরে কিন্তু বিতর্ক শুরু হয়। অ্যান্ড আই ওয়াজ নট অ্যাট অল প্রিপেয়ার্ড। আমি খুবই অবাক হয়েছি যে রিয়াকশনটা, মানে অ্যাজ ইফ আমি কোরআন শরীফ উল্টে দিয়েছি, বা আমি একটা ব্লাসফেমি করেছি, বা আমি বলেছি যে রবীন্দ্রনাথকে আমি শেষ করার চেষ্টা করেছি। সময় বলে দেবে। আপনি কি মনে করেন যে অন্যান্য শিল্পীরা আগামীতে রবীন্দ্রনাথের গানকে আপনি যেভাবে একটা নিজস্ব স্টাইলে গেছেন সেরকম করতে সাহস করবেন? আমি তো মনে করি এটা একেবারেই সম্ভব এবং একেবারেই পসিবল, বিকজ রবীন্দ্রসঙ্গীতের যে ডাইনামিজম আছে, লিরিক্সের যে ডেপথ আছে এবং পসিবিলিটি যেগুলো আছে, আমার মনে হয় যে সামনে 5-10 বছরে আপনার অনেকটা দূর এগিয়ে যাবে। অ্যান্ড আপনি শুনে হয়তো খুশি হবেন যে বাংলাদেশের অনেক শিল্পীরা এখন কিন্তু ইনস্ট্রুমেন্টেশন এবং অর্কেস্ট্রেশনে তারা কিন্তু ওই কিবোর্ডসই ইউজ করছে, তারা রিদম মেশিন ইউজ করছে, তারা গিটার ইউজ করছে। এটা কিন্তু শুরু হয়ে গেছে, বাংলাদেশে হচ্ছে। আপনি যেই উদ্দেশ্য, আপনার একটা অন্তত উদ্দেশ্য ছিল যে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা আরও বাড়বে, আপনি যেই স্টাইলে গিয়েছেন সেটা আধুনিক গান যারা শুনছে, যারা শ্রোতা তরুণ, তাদের কাছে এই ধরনের রবীন্দ্রসঙ্গীত একটা আবেদন তৈরি করবে। সেই দিক থেকে কি আপনি সফল হয়েছেন আপনার মনে হয়? ডেফিনেটলি। আমার ভক্তকুল বা আমার যারা শ্রোতা, যারা আমার গান শোনে, আমি অনেকের কাছে এমনও শুনেছি আমরা জীবনে রবীন্দ্রসঙ্গীত শুনতাম না, কিন্তু মাকসুদ ভাই আপনার গান শোনার পর এখন কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি। সো আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার এত বড় একটা শ্রোতাকুল, তাদেরকে যদি রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ সম্পর্কে সচেতন করা যায়, আমি তো মনে হয় না রবীন্দ্রনাথকে কোনো ডিসসার্ভিস করছি বা আমি রবীন্দ্রসঙ্গীত কোনো ডিসসার্ভিস করছি। আমারটা শুনলে পরে তারা অরিজিনালটা কি সেটাও শুনবে, এবং দিস উইল গো অন। এবং রবীন্দ্রনাথ নিঃসন্দেহের বা রবীন্দ্রসঙ্গীত এত
নরবরে ভিত্তিতে সৃষ্টি হয়নি যে একজন মাকসুদুল হকের এক্সপেরিমেন্টেশনে সেটা ধূলিসাৎ হয়ে যাবে।